দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে আগুনে পুড়ে ঘুমন্ত 6 বাংলাদেশির নির্মম মৃত্যু। নিহতদের 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে। প্রথমবারের মতো বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতির কর্মব্যস্ত সময়। রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকারের সাথে ইসির বৈঠক, কমিশন প্রস্তুত জানালেন সিইসি। দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিনের প্রশংসা। বিধি মেনে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মন্তব্য তথ্য উপদেষ্টার। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপির নেতাদের নিয়োগের সমালোচনা জামায়াতের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে 6 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, অপরজনের বাড়ি মুন্সিগঞ্জ। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানায় একটি হোলসেল দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় দোকানটিতে 7 জন অবস্থান করছিলেন। তারা রাতে দোকানটিতেই ঘুমিয়েছিলেন। আগুনে পুড়ে তাদের সবাই মারা গেছেন। হোলসেল শপটি বাংলাদেশি মালিকানাধীন। দর্শক, 6 বাংলাদেশি নিহতের বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নুরুল আলম। নুরুল আলম, নিহতদের সবার পরিচয় কি এর মধ্যে নিশ্চিত হওয়া গিয়েছে কিনা, এবং দূতাবাসের পক্ষ থেকে কি এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? গতকাল রাতে আসলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সবশেষ তথ্য অনুযায়ী আমরা নিশ্চিত হতে পেরেছি যে 6 জনের মৃত্যু হয়েছে। এমনকি সেখানে 7 জন অবস্থান করছিলেন ওই দোকানটিতে। 6 জনের মধ্যে আমরা 4 জনের নাম ইতিমধ্যে পেয়েছি। যারা নিহত হচ্ছেন তারা হচ্ছেন মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফাহিম, শামীম হাসান এবং মোহাম্মদ আপন। 4 জনের নাম নিশ্চিত হতে পেরেছি। আমরা কথা বলেছিলাম এখানকার রাষ্ট্রদূত শামের শফির সাথে। তিনি এখানকার স্থানীয় সময় দুপুর 2টার ফ্লাইটে যে স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তিনি সেখানে যাবেন। একই সাথে ওনার সফরসঙ্গী হিসাবে আমিও সেখানে যাচ্ছি। আমরা অন স্পটে গিয়ে আরো বিস্তারিত জানাতে পারবো আসলে মূলত অগ্নিকাণ্ড ঘটনাটি এটি কি দোকানের মধ্য থেকে ঘটেছে নাকি কোনো দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে কিনা, সেই বিষয়টা নিশ্চিত হওয়া কিন্তু জরুরি। আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকাতে অভিবাসী বিরোধী যে আন্দোলন চলছে, সে আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশের অভিবাসীরা তারা কিন্তু বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, বিভিন্ন হামলার শিকার হচ্ছেন। ওই ধরনের কোনো কিছু আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করবো অন স্পটে গিয়ে। তো এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য সেটি হচ্ছে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। সেখানে পুলিশ ফায়ার সার্ভিস রয়েছে। কিছুক্ষণ পরে সেখানে দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামের শফি যাবেন। যাওয়ার পরে সেখান থেকে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ নুরুল আলম আপনাকে। দর্শক, এবার এ বিষয়ে আরো জানতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। নিহতদের বাড়ি নারায়ণগঞ্জের কোন কোন জায়গায় এবং পরিবারের সদস্যরা এ বিষয়ে কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? পুরবী, যে নারায়ণগঞ্জের নদী পরিবেষ্টিত বক্তাবলী এবং আলিকটেক ইউনিয়নে যে 6 জন মারা গিয়েছেন তার মধ্যে 5 জনের বাড়ি আমরা শনাক্ত করতে পেরেছি এবং জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 6 জন মারা গেছে, তার মধ্যে 5 জনের বাড়ি কিন্তু এই কুড়ের পাড় এলাকা, অর্থাৎ আমি যে এলাকাটিতে এখন আছি সেটি এক অত্যন্ত রিমোট একটা এরিয়া। সেখানে নদী পরিবেষ্টিত পুরো এলাকা। এখানে যেই অর্থাৎ দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্স টাউনের যেই
দোকানটিতে এই বিশাল আগুনের যে 5 জন মারা গিয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি কিন্তু এই এলাকায়, এবং এই দোকানটির যে মালিক তিনিও এই আলিটেকের বাসিন্দা, অর্থাৎ এখানকার যে রশিদ মেম্বার এবং তার ভাই মূলত এই সাউথ আফ্রিকাতে এই দোকানটি করেছিলেন, এবং সেই সুপার শপটিতেই কিন্তু তারা কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। এবং আমরা এই ফাহিম সরকার এখন পর্যন্ত যে এই আলিটেকে যে 4 জন মারা গিয়েছেন তার মধ্যে আমরা 3 জনের নাম পেয়েছি। তার একজনের নাম হচ্ছে ফাহিম সরকার, একজনের নাম নুরুন নবী, আরেকজনের নাম আপন, আরেকজনের বাসায় আমরা এখনো যেতে পারিনি, তার নাম এই কারণে জানতে পারিনি। তবে এই 4টি পরিবার এখানে যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আশেপাশের লোকজন, স্থানীয় যা গণ্যমান্য ব্যক্তি সবাই শোকাহত, দলে দলে মানুষ আসছেন এই বাড়িগুলোতে, সান্ত্বনা দিচ্ছেন। আমি ফাহিম সরকারের বাড়িতে গিয়েছিলাম। ফাহিম সরকারের বোন এবং মা বারবার মুছে যাচ্ছিলেন তার একমাত্র উপার্জনক্ষম বড় ভাইকে হারিয়ে। তারা সবাই আসলে শোকে বিহ্বল হয়ে পড়ছেন। তারা অত্যন্ত পারিবারিকভাবে ধার্মিক পরিবার হওয়ার কারণে তাদের কিন্তু ছবি নিতে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে আমরা। তবে এখানে পুরো শোকে আর একটা পরিবেশ এখানে কিন্তু এই মুহূর্তে বিরাজমান। পুরবী স্মিথ, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত জানবো আপনার থেকে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কর্মব্যস্ত সময় পার করলেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দলের অভ্যর্থনায় বঙ্গভবনে প্রবেশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি। পরে রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা গার্ড অফ অনার প্রদান করে। প্রথম দিনে পরিদর্শন, পরিচিতি ও দাপ্তরিক কিছু কাজ সারেন রাষ্ট্রপতি। বিভিন্ন কাজে এর আগে অসংখ্যবার বঙ্গভবনে এলেও এবার যাত্রাটা রাজনীতিবিদ হাফিজউদ্দিন আহমদের জন্য অর্জন আর গৌরবের। সাংবিধানিকভাবে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার 4 দিন পর সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছান তিনি। পুলিশের অশ্বারোহী দলের অভ্যর্থনায় বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। সেখানে অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় পিজিআরের চৌকস দল। রাষ্ট্রপতি ভবনে এ সময় তাকে স্বাগত জানান সামরিক সচিব সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরিচিত হন কর্মকর্তা কর্মচারীদের সাথে। আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন রাষ্ট্রপতির। দায়িত্ব নিয়ে হাফিজউদ্দিন আহমদ ঘুরে দেখেন গোটা প্রাঙ্গণ, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। প্রায় 2.5 ঘন্টা বঙ্গভবনে অবস্থানের পর অস্থায়ী রাষ্ট্রপতি ফিরে যান সংসদ ভবন এলাকায় তার জন্য বরাদ্দ স্পিকারের বাসভবনে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বঙ্গভবনে রুটিন দাপ্তরিক কাজ করবেন হাফিজউদ্দিন আহমদ। শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে যান মোহাম্মদ শাহাবুদ্দিন, যদিও হাফিজউদ্দিন আহমদ বঙ্গভবনে থাকছেন না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। তবে এখনও ঠিক হয়নি দিনক্ষণ। মঙ্গলবার সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এমনটাই জানায় সিইসি। বলেন, ভোটার তালিকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে সংসদ সচিবালয়ে। দিন ঠিক হলে গেজেট প্রকাশ করা হবে। গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদ সদস্যদের। মঙ্গলবার বেলা 11টায় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা করতে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সরকার যখনই চাইবে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, ধর আমাদের ওদিকেও ব্যস্ততা আছে, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। ইতোমধ্যে ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এ সময় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। সংসদ থেকে বিষয়টি ইসিতে পাঠালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম।
আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে, এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। এ সময় সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সভায় জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে যন্ত্র দুটি দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়ার জন্য জাপানি প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে নারায়ণগঞ্জের ২৫০০-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি। বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের উদ্বোধন এবং চলমান MRT প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে কোনো কর্মকাণ্ডের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না, তবে এর আগে পরে কোনো অপরাধ করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান। সচিবালয়ের সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বিধি মেনেই, কেননা চাকরির বয়স ২৫ বছর হলে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে সরকার। ২০১৮ সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ হয় উল্লেখ করে ডাক্তার জাহেদ বলেন, ওই নির্বাচনের তদন্ত হওয়া প্রয়োজন। শাপলা চত্বর হত্যা মামলা বিচারের পথে সরকারে বাধা হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। বাংলাদেশ ব্রিক্সের সদস্য হওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে প্রধানমন্ত্রী যাবেন কিনা সে সিদ্ধান্ত হয়নি। এছাড়াও পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সরকার 25 বছর চাকরি হলে যে কেউকে অবসরে পাঠাতে পারেন কোনো কারণ দর্শানো ছাড়া। প্রত্যেকের 25 বছর হয়েছে এই বিধিতেই সরকার তাদেরকে অবসরে পাঠিয়েছেন। এটার জন্য কোনো অপরাধ, কোনো কারণ দর্শানোর কিছুরই প্রয়োজন নেই, এটা আইনেই আছে। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনেছে জামায়াতে ইসলামী। এর মাধ্যমে বিএনপি জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে বলেও জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পর নির্বাচন কমিশন, সচিবালয়, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচন কমিশন সচিবালয়ে চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এ ধরনের নিয়োগ অবিলম্বে বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জামায়াত। বিএনপির ৩১ দফার ৯ম দফায় সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানে আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। সব জায়গাতে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন, উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। ৪৫ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মগবাজারের আদ্দিন হাসপাতাল।
শিশু মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকাকালীন সময় হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে কর্মীদের দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ফের চালু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মেডিকেলের শিক্ষার্থী সহ চিকিৎসা নিতে আসা রোগীরা। চলছে সারাইয়ের কাজ। আদ্দিন হাসপাতালের লবিতে যেতেই সকালবেলায় দেখা মিলল এই দৃশ্যের। লাইসেন্স হারিয়ে 1.5 মাসের মতো বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে আবারও শুরু হয়েছে কার্যক্রম। সবকিছু গুছিয়ে নিতে বেশ মনোযোগী হাসপাতালের প্রতিটি কর্মী। লাইসেন্স ফেরতের খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যম মারফত জেনেছেন অনেকে। সকাল থেকে তারাও ভিড় জমান টিকিট কাউন্টারে। এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার স্তুতি ছিল তাদের মুখে। অনেক ভালো মধ্যবিত্তের জন্য, এমনকি নিম্ন মধ্যবিত্ত সবার চিকিৎসা ব্যয় খুব কম, স্বল্প খরচে এখানে চিকিৎসা পাওয়া যায়। সব হসপিটালে গেলে সিজারের জন্য মানুষকে বেশি করে, কিন্তু এখানে আসলে নর্মাল ডেলিভারি করার জন্য করে। আর মাশাআল্লাহ আমার 2টা বাচ্চাই নর্মাল ডেলিভারি হয়েছে, আর এই 2 বাচ্চা ডেলিভারি খরচ ছিল এখানে 26,000 টাকা। এই 1.5 মাস বেশ দুশ্চিন্তায় পার করেছেন আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। নতুন করে কার্যক্রম চালু হয় হাসি ফিরেছে তাদের মুখে। থার্ড ইয়ার থেকে আমাদের ওয়ার্ডে যেতে হয়, তো আমরা ওয়ার্ড জাস্ট স্টার্ট করেছি। এর কিছুক্ষণের পরেই আমাদের কলেজে একটা দুর্ঘটনা হয়, যার জন্য আমাদের লাইসেন্সটা নিয়ে যাওয়া হয়। পরে এখন অনেক কষ্টের পরে এটা ফেরত পেয়েছি, তো আমরা অনেক খুশি। থার্ড ইয়ারে আমাদের ক্লিনিক্যাল ক্লাস স্টার্ট হয়। আমাদের চলতেছিল, স্টার্ট হচ্ছিল, খুবই খুশি ছিলাম। ওয়ার্ডে যাচ্ছিলাম, পেশেন্ট দেখছিলাম। হঠাৎ করে সব কিছু বন্ধ হয়ে গেল, খুবই টেনশনে ছিলাম কি হবে না হবে। এখানে গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব টাইপের রোগী আসে। সো একটা কনফিডেন্ট তো ছিলই যে আমরা এতদিন সেবা দিয়েছি, তো এটা তো আর বৃথা যাবে না। হাসপাতালের কর্মকর্তারা জানান, বন্ধের এই সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউ সহ সার্বিক অবকাঠামোয় সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। আমাদের ভেন্টিলেশন একটু প্রবলেম ছিল, কিছুটা প্রবলেম ছিল, সেগুলোকে আমরা আরও বেটার করেছি এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। আমাদের কর্মীদেরকে বিভিন্ন লেভেলে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। গত মে মাসে এসি ত্রুটি ও অবহেলার অভিযোগে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর 11 জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। পরবর্তীতে সরকারের সিদ্ধান্তের বিপরীতে আপিল করে আদ্দিন কর্তৃপক্ষ। এ বিষয়ে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতাল চালুর অনুমতি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের মাত্রা বেড়েছে উদ্বেগজনক হারে। 2019 সাল থেকে 2026 সালের জুন মাস পর্যন্ত 7.5 বছরে সড়ক দুর্ঘটনায় 7,364 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, যা মোট নিহতের 15.11%। এই 7 বছরে সড়ক দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন 48,713 জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনা পর্যবেক্ষণে দেখা যায় 5 থেকে 17 বছর বয়সী স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে 3,328 জন। 18 থেকে 25 বছর বয়সী কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিহত শিক্ষার্থীর সংখ্যা 4,036 জন। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের কারণ হিসেবে ত্রুটিপূর্ণ সড়ক এবং অনিরাপদ যানবাহন, সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতার অভাব, শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা না থাকার কথা তুলে ধরা হয়। এছাড়া সচেতনতামূলক প্রচারণা না থাকা, বেপরোয়া বাইক চালানোর মানসিকতা, ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতাকেও দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করে রোড সেফটি ফাউন্ডেশন। দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু সুপারিশও তুলে ধরে প্রতিষ্ঠানটি। জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে পাটোয়ারি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি ভারতের সাথে সমঝোতা করেছে এবং সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয়ে কার্যকর অবস্থান নেয়নি। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিএনপি শুধু ছাত্র দল ও যুবদল নেতাকর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বলেও মন্তব্য করেন পাটোয়ারি। কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, যারা নিজেদের দলের 158 জন নেতাকর্মীকে হত্যা করতে পারে তাদের হাতে দেশ নিরাপদ নয়।
বিএনপি আমাদের সাথে প্রতারণা করেছে গণ অভ্যুত্থানের পরে। ওরা সংস্কার বাস্তবায়ন করে নাই, ওরা ভারতের সাথে হাত মিলিয়েছে এবং বাংলাদেশের মানুষের সীমান্তে যে হত্যা হয় এটা নিয়ে তারা কথা বলে নাই। শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের 118 জন নেতাকর্মীকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না। টিসিবি পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে মিরপুর কলেজের দেয়াল চাপায় মারা গেছেন 2 জন। এদের মধ্যে একজন পুরুষ এবং অন্যজন নারী। এ সময় আহত হন 6 থেকে 7 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মিরপুর কলেজের পেছনের সড়কে টিসিবির সুলভ মূল্যের ট্রাক থেকে পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন নিম্নবিত্তের মানুষেরা। এ সময় হঠাৎই কলেজের দেয়াল ধসে পড়ে, চাপা পড়েন বেশ কয়েকজন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 40 বছর বয়সী নাসিমাকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয়রা জানান, বেশ কয়েক মাস ধরে দেয়ালটি হেলেছিল। এখান দিয়ে শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করলেও দেয়ালটি মেরামত করা হয়নি। এমনকি 11 ফুটের বেশি উচ্চতার দেয়াল হলেও এতে ছিল না কংক্রিটের ঢালাই। 26 বা 27 এরকম সময় আর বিকট শব্দ হয়। পাশে আমাদের একটি মোবাইল টিম ছিল, তারা তাৎক্ষণিক জানায় যে ওয়াল ভেঙে গেছে। আমি সহ মিরপুর বিভাগের ডিসি স্যার আমরা সবাই আসি, এখানে স্থানীয় ছাত্র দলের নেতারা আসে, সবাই মিলে আমরা ওই যারা ইটের নিচে চাপা পড়ে তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই, 8 জন মোট। এবং এখানে ওয়ালটির নিচে যারা ছিল তার মধ্যে একজন, নাসিমা বেগম নামে একজন, পঙ্গু হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করে। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় আছে। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে রিটে বিবাদী করা হয়েছে। বিএসটিআই বুয়েটের একজন শিক্ষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়ে এই কমিটি গঠন করে 15 দিনের মধ্যে কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। সামনেই ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ মৌসুম, তাতে এডিস মশার বিস্তার ঠেকাতে নগরবাসীকে এখনই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সকালে মিরপুর 14 নম্বর নৌবাহিনী কলেজের এক পুরস্কার বিতরণী ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডেঙ্গুর বিস্তার রোধে ঘরে ঘরে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। পাশাপাশি নগরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিটি ওয়ার্ড ও স্কুলে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন চালানোর ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার বড় কারণ মানুষের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ও পলিথিন সহ বিভিন্ন বর্জ্য, যে ড্রেনেজ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে।